হ্যালো স্টুডেন্টস, হ্যাপি নিউ ইয়ার 2024। 2024-এর এই নতুন বছরে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। লাস্ট 16 ডিসেম্বর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2023 এক্সামটা কন্ডাক্টেড হয়েছে এবং আমি জানি তোমাদের অনেকের মধ্যেই একটা একটা ভয়ের, একটা ভীতির বাতাবরণ তৈরি হয়ে গেছে যে 2023-এর যে প্রশ্নটা, এই প্রশ্নটা থেকে কি ধরনের কাট অফ আসতে পারে বা এই ধরনের প্রশ্নকে আমরা ভবিষ্যতে কিভাবে ফেস করব। তোমরা অনেকেই হয়তো পরীক্ষার হলে গিয়ে একটু ঘাবড়ে গেছো, রাইট? আমি কিছুই না, আমি আজকের একটা ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে এই যে 2023-এর যে প্রশ্নপত্রটা, যেটা তোমরা অনেকেই ফেস করেছো, এটার একটা ছোট্ট রিভিউ আনতে চলেছি। এই প্রশ্নপত্রটা থেকে আমরা কি কি শিখলাম, পিএসসি আমরা আগামী আমরা যে কামিং ইয়ারে আবার ডাব্লিউবিসিএস এ বসবো, তো আমাদের নিজেদের এই ধরনের প্রশ্নপত্র থেকে আমাদের কি কি লার্নিং কি কি হলো, আমাদের নতুন শিক্ষা কি কি হলো, এবং আমাদের কামিং ইয়ারে আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে, কিভাবে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিটাকে ক্র্যাক করতে পারবো, এই সমস্ত বিষয় নিয়ে আজকে একটা ছোট্ট আলোচনা আমরা করব। প্রথমে আমি একটা কথা বলি, 2016 সালের যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশন হয়েছিল, তারপরে আমার আমার পার্সোনাল মতামতে এই যে 2023-এর যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা হলো, এই দুটো প্রিলিমিনারি পরীক্ষার কোশ্চেন পেপার কিন্তু সবচেয়ে অফবিট এসেছিল। 2016 সালে হঠাৎ একটা অফবিট কোশ্চেন পেপার দিয়েছিল, যে কারণে সেই বছর কিন্তু কাট অফ, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কাট অফ হঠাৎ করে নেমে হয়ে গেছিল 84। 2023 সালের যে প্রিলিমিনারি কোশ্চেন পেপারটা দিয়েছে, এটা আবার ট্রেন্ড থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন ধরনের কোশ্চেন পেপার তোমাদের সামনে এনেছে। আমার কাছে দেখো, আমার কাছে কিন্তু কোশ্চেন পেপারটা আছে, এটা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2023-এর কোশ্চেন পেপার। আমি আজকে বেসিক্যালি জিএস পোর্শনটাকে নিয়ে আলোচনা করব। দেখো, আমরা সকলেই জানি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে 200 মার্কসের প্রশ্ন আসে, তার মধ্যে 25 মার্কস থাকে জেনারেল ইংলিশ থেকে এবং 25 মার্কস থাকে ম্যাথ এবং রিজনিং থেকে। সুতরাং 50 মার্কস চলে গেল ম্যাথ, রিজনিং এবং ইংলিশ মিলিয়ে। বাকি যে 150 মার্কসের প্রশ্ন আসে, পুরোটাই কিন্তু জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে। তো আমি এই জায়গাটাকে আজকে একটু ফোকাস করব, যে এই যে প্রশ্নটা এসছে, আমি সাবজেক্ট ওয়াইজই বলবো যে এই প্রশ্নটা যেটা এসছে জেনারেল স্টাডিজ পোর্শনসগুলোকে কিভাবে তারা কভার করেছে, এবং নেক্সট ইয়ারে আমরা যারা ডাব্লিউবিসিএস এ বসতে চলেছি আমাদের স্ট্র্যাটেজি কীরকম হবে বা আমাদের পড়াশোনার ওয়েটা কেমন হওয়া দরকার, এটা নিয়ে। প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে, আমি সাবজেক্ট ওয়াইজ যদি ধরি, প্রথমেই বলবো হিস্ট্রির কথা। দেখো, লাস্ট ফিউ ইয়ার্সে আমরা একটা পিএসসির যে কোশ্চেন পেপারের যে ট্রেন্ড, তাতে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে হিস্ট্রিতে আমরা জানি, হিস্ট্রিতে আমাদের 3টে সেগমেন্ট আছে। কি কি বলতো? হিস্ট্রিতে আছে মডার্ন হিস্ট্রি আছে, হিস্ট্রিতে আছে মিডিয়াভেল হিস্ট্রি আছে, এবং হিস্ট্রিতে এনসিয়েন্ট হিস্ট্রি আছে। দেখা গেছে, এবং এই যে হিস্ট্রির পুরো মডার্ন, এনসিয়েন্ট এবং মিডিয়াভেল মিলিয়ে হিস্ট্রি থেকে কিন্তু টোটাল প্রশ্ন আসে কিন্তু 50খানা, রাইট? রিসেন্ট ফেজে দেখা গেছে, বা আগের বছর তোমরা যদি 2021-এর প্রশ্নপত্র দেখো, 2022-এর দেখো, 2020-র প্রশ্নপত্র দেখো, তোমরা দেখবে প্রায় 40-50 নম্বরে টোটাল হিস্ট্রির মধ্যে প্রায় 40-এরও বেশি প্রশ্ন আসছে কিন্তু ডাইরেক্ট মডার্ন হিস্ট্রি থেকে। বাকি যে 10 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার এই ধরনের একটা প্রশ্ন আসছিল কিন্তু এনসিয়েন্ট বা মিডিয়াভেল মিলিয়ে। কিন্তু এবারে কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কিন্তু দেখিয়েছে যে এনসিয়েন্ট মিডিয়াভেলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবারে আমার যেটা দেখা, তাতে 28টা প্রশ্ন এসছে তোমার মডার্ন থেকে, এবং 22খানা প্রশ্ন এসছে কিন্তু এনসিয়েন্ট এবং মিডিয়াভেল থেকে। সুতরাং অনেকেই তোমরা এটা হয়তো ধারণা করে নিয়েছিলে যে লাস্ট কয়েক বছরের প্রশ্নপত্র দেখে যে এনসিয়েন্ট মিডিয়াভেলকে তো করতে দেওয়া, পড়ারই দরকার নেই, ওটা আমরা মূলত মডার্ন হিস্ট্রিটাকে পড়ে যাবো, সে কারণ সেখান থেকেই পিএসসি ম্যাক্সিমাম প্রশ্নগুলো দিয়ে দিচ্ছে। কিন্তু তোমরা এবারের প্রশ্ন থেকে এটা আশা করি শিক্ষা নিয়েছো যে এনসিয়েন্ট মিডিয়াভেলকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে। সেকেন্ড, এনসিয়েন্ট এবং মিডিয়াভেল সাথে যে মডার্ন, আমি প্রশ্নপত্রটা দেখে যেটুকু মনে হয়েছে, প্রশ্নপত্র কিন্তু খুব একটা জটিল আসেনি। জেনারেল যে বইগুলো আছে, সেটা তরুণ গোয়েল হোক, সেটা লুসেন্ট হোক, সেটা তোমার জীবন মুখোপাধ্যায় হোক, মোটামুটি জেনারেল বইগুলো থেকেই ম্যাক্সিমাম প্রশ্নগুলো এসেছে। কিছু কিছু প্রশ্ন আমার মনে হচ্ছে একটু অফবিট এসেছে, কিছু কিছু প্রশ্ন, বিশেষ করে আমি বলবো মিডিয়াভেলের একটা কি দুটো প্রশ্ন আমি দেখলাম, বা তোমার মডার্নেরও 2 থেকে 3টা প্রশ্ন এরকম ছিল যেগুলো অফবিট প্রশ্ন। মোট যদি 50টা প্রশ্ন এসে থাকে, তার মধ্যে 40 থেকে 42খানা প্রশ্ন এমন ছিল যেগুলো কিন্তু তোমাদের সকলেরই করা উচিত। 7 থেকে 8টা প্রশ্ন আমি দেখলাম যেগুলো একটু অফবিট ছিল।
একটু অন্য ধাঁচের প্রশ্ন ছিল, যেগুলো কিন্তু হয়তো জেনারেল তোমরা কোনো বইয়ে পাবে না। তো এটার ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের কিন্তু একটু এমসিকিউ প্র্যাকটিসটাকে বাড়াতে হবে, স্পেসিফিক্যালি ফর হিস্ট্রি। অন্তত আমার এবারের প্রশ্নপত্র দেখে তাই মনে হয়েছে, কারণ আমি দেখলাম যে প্রশ্নপত্র মানে যে কোয়েশ্চেনগুলো হিস্ট্রিতে অফবিট এসছে সেগুলো কোনো না কোনো এমসিকিউ বই থেকে কোয়েশ্চেনটাকে নেওয়া হয়েছে, ডাইরেক্টলি কপি বলা যেতে পারে। সো এটা আমার প্রথম সাজেশন, যে জেনারেল বই পড়ার সাথে সাথে হিস্ট্রির জন্য স্পেসিফিক্যালি একটুকু এমসিকিউ প্র্যাকটিসটাকে তোমরা বাড়াও। নেক্সট, জিওগ্রাফি। জিওগ্রাফিতে আমাদের মোটামুটি 25 মার্কসের প্রশ্ন আসে, তো মোরলেস 25 মার্কস প্রশ্নই এসেছে দেখলাম, হয়তো এক দুটো এদিক ওদিক হবে। তো জিওগ্রাফিতে আমি যেটা দেখতে পাচ্ছি, মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স, ম্যাক্সিমাম জিওগ্রাফির কোয়েশ্চেনগুলোই কিন্তু এসছে তোমার ইকোনমিক জিওগ্রাফি পোর্শনস থেকে। ইকোনমিক জিওগ্রাফির মধ্যে কোন কোন জায়গাগুলোকে বেশি ফোকাস করা হয়েছে, লেটস সে এগ্রিকালচার, অনেকগুলো প্রশ্ন এসছে এগ্রিকালচার থেকে, অনেকগুলো প্রশ্ন এসছে হর্টিকালচার থেকে, কিছু প্রশ্ন এসছে তোমার ইন্ডাস্ট্রি থেকে, কিছু প্রশ্ন এসছে ট্রান্সপোর্ট থেকে। তো এই জায়গাগুলোকে দেখা যাচ্ছে কিন্তু পিএসসি এবারের এক্সামে খুব গুরুত্ব দিয়েছে। ইভেন ধরো আমাদের কাছে কি ধারণা থাকে, ম্যাক্সিমাম প্রশ্ন জিওগ্রাফিতে কোন জায়গাগুলো থেকে আসা উচিত, লেটসে ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে আসা উচিত, লেটসে তোমার হয়তো ড্রেনেজ সিস্টেম মানে রিভার থেকে আসা উচিত, ক্লাইমেট থেকে আসা উচিত। এবারে কিন্তু এই জায়গাগুলোকে অনেকটাই ইগনোর করা হয়েছে, মোস্টলি গুরুত্ব দিয়ে দিয়েছে কিন্তু ইকোনমিক জিওগ্রাফি এবং হিউম্যান জিওগ্রাফি, এই পোর্শনটাতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন আমি দেখলাম ক্লাইমেট থেকে প্রশ্ন করেছে, কিন্তু সেটা জুড়ে দিয়েছে কিন্তু ইকোনমিক জিওগ্রাফির সাথে। যেমন ধরো আমন ধানের চাষ কোন সিজনে ভালো হয়, এটা প্রশ্ন করছে। দেখো আমন ধান এটা কিন্তু একটা এগ্রিকালচার রিলেটেড প্রশ্ন, কিন্তু তার সাথে ক্লাইমেটটাকে জুড়ে দিয়েছে। লেটসে আর একটা প্রশ্ন দিয়েছে যে ইস্ট হিমালয়াতে কোন ধরনের ফলের চাষ ভালো হয়, ইস্টার্ন হিমালয়াতে, পূর্ব হিমালয়াতে কোন ধরনের ফলের চাষ ভালো হয়, ইস্টার্ন হিমালয়া, ওয়েস্টার্ন হিমালয়া, এই টপিকগুলো কিন্তু ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়ার টপিক, বাট এর সাথে জুড়ে দিয়েছে কিন্তু ইকোনমিক জিওগ্রাফি পোর্শনসটাকে। সুতরাং আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমরা যে চিরাচরিত যে ট্রেন্ডে পড়ে এসেছি, যে আমরা ডাব্লিউবিসিএসে বসবো, আমরা ভালো করে পড়ে যাব শুধুমাত্র ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, রিভার সিস্টেম অফ ইন্ডিয়া, পলিটিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এবং তার সাথে হয়তো মোস্টলি হতে পারে তোমার ক্লাইমেট, আমরা এই জায়গাগুলোকে বেশি ফোকাস করে পড়ে যাই। কিন্তু এখন দেখা যাচ্ছে পিএসসির যা বর্তমান ট্রেন্ড, অন্তত এবারের কোশ্চেন পেপার থেকে যে নতুন একটা ট্রেন্ডের আভাস পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো তো পড়তেই হবে, কারণ এগুলো কোর জিওগ্রাফি। তার সাথে সাথে একটু ইকোনমিক জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোকে একটু ফোকাস মানে বেশি দিতে হবে। ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, ট্রান্সপোর্ট, এই ধরনের জায়গাগুলোকে আমাদের একটু বেশি ফোকাস দিতে হবে। তো এটা হলো জিওগ্রাফির কথা। তার সাথে সাথে এবারে চলে যাব আমরা ইকোনমির দিকে। ইকোনমিতে আমি যে কটা প্রশ্ন দেখলাম, প্রত্যেকটা প্রশ্ন এসছে স্ট্যাটিক পোর্শনস থেকে। স্ট্যাটিক পোর্শন দেখো দেখো ইকোনমির দুটো মেজর জায়গা আছে, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে তোমার ডায়নামিক। স্ট্যাটিক এবং ডায়নামিক মানে আমি বলতে চাইছি কারেন্ট অ্যাফেয়ার্স বেসড জায়গাটা, কিন্তু ইকোনমিটা পুরোটাই এবারে স্ট্যাটিক পোর্শনস থেকে এসছে, একদম জেনারেল জিকে থেকে প্রশ্নগুলো এসছে। কিন্তু প্রশ্নগুলো ভীষণই কনসেপচুয়াল এসছে, ভীষণই ইন ডেপথ এসছে। যদি তোমার ইকোনমির যদি তোমার নলেজ ক্লিয়ার না থাকে, তোমার পক্ষে কিন্তু এই ধরনের প্রশ্নকে ফেস করা কিন্তু ভীষণই জটিল হয়ে যাবে। অন্তত আমি আমার পার্সোনাল মানে এক্সপিরিয়েন্স তাই বলছে। যেমন ধরো আমি দেখছি একটা প্রশ্ন দিয়েছে এখানে, যে লেটস সে ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট থেকে প্রশ্ন দিয়েছে দেখলাম। তো সেক্ষেত্রে তোমার ব্যালেন্স অফ পেমেন্ট সম্বন্ধে একটা ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে। তোমার প্রশ্ন দিয়েছে কন্টিজেন্সি ফান্ড, কনসোলিডেটেড ফান্ড, পাবলিক অ্যাকাউন্ট, এইসব জায়গা থেকে প্রশ্ন দিয়েছে। তোমার মানে এখানেও তোমার ক্লিয়ার কাট কনসেপ্ট থাকতে হবে প্রত্যেকটা ফান্ড সম্বন্ধে, কনসেপচুয়াল আইডিয়া তোমার ক্লিয়ার থাকতে হবে। ফিসকাল পলিসির বাজেট থেকে দেখছি প্রশ্ন দিয়েছে, সেটাও একটা কনসেপচুয়াল এরিয়ার প্রশ্ন, রাইট? তো আমি যেটা দেখতে পাচ্ছি প্রশ্নগুলো কিন্তু মোস্টলি তোমার কনসেপচুয়াল এসছে। পিওর যে একদম জেনারেল ডাটা ভিত্তিক প্রশ্ন সেটা কিন্তু এবারে নেই বললেই চলে। যেমন ধরো ইকোনমিতে জেনারেল ডাটা ভিত্তিক প্রশ্ন কীরকম আসে, লেটসে ধরো এরকম আসে যে আরবিআই কবে স্থাপিত হয়েছিল, আরবিআই কবে ন্যাশনালাইজড হয়েছিল, আরবিআইয়ের হেডকোয়ার্টার কোথায়, এগুলো জেনারেল প্রশ্ন। কিন্তু এবারে কিন্তু ওই ধরনের একদম পাতি জেনারেল প্রশ্ন কিন্তু দেয়নি বললেই চলে, রাইট? নেক্সট, এবারে আমাদের আরেকটা মেজর পোর্শন যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে তোমার পলিটি। পলিটির ক্ষেত্রে যেমন ইন্ডিয়ান পলিটির একটা পোর্শনস আছে, আমি যেটা বলছি পলিটির ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে প্রশ্নগুলো প্রায় প্রত্যেকটাই কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে, এবং প্রশ্নগুলো থেকে তোমার আমার যেটা মনে হচ্ছে যে তোমাদের জেনারেল বই পড়ে কিন্তু এই ধরনের প্রশ্নের সলিউশন করা পসিবল না।
এক্ষেত্রে আমার একটাই সাজেশন, পলিটিটাকে একটু ইনডেপথে পড়তে হবে। যেভাবে আমি ইকোনমির ক্ষেত্রে বললাম যে প্রশ্ন ইনডেপথে এসছে, প্রশ্ন কনসেপচুয়াল এসছে, একদম পাতি ফ্যাক্ট বেসড প্রশ্ন কিন্তু দেয়নি। ঠিক সেমভাবে পলিটির ক্ষেত্রেও কিন্তু পাতি ফ্যাক্ট বেসড প্রশ্ন কিন্তু এবারে দেয়নি বললেই চলে। প্রশ্ন কিন্তু যথেষ্ট ভালো এসছে। যেমন পলিটির ক্ষেত্রে যেমন ধরো প্রশ্ন এসছে তোমার ফান্ডামেন্টাল রাইটস থেকে এসছে বা বিভিন্ন জায়গা থেকে এসছে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কনসেপচুয়াল, এবং এর জন্য কিন্তু তোমাদেরকে লক্ষ্মীকান্তকে স্টাডি করতে হবে। ঠিক আছে, যেমন ধরো একটা প্রশ্ন আমি এখানে খুলছি, দেখো লেখা আছে, হু এমং দ্য ফলোয়িং হ্যাজ বিন গিভেন দ্য পাওয়ার বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন টু ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন অন দ্য ফান্ডামেন্টাল রাইটস। তো যাই হোক, প্রশ্নের উত্তর যাই হোক, আমার বক্তব্য হচ্ছে তোমাদেরকে আগে জানতে হবে যে ফান্ডামেন্টাল রাইটসের উপর এই রিজনেবল রেস্ট্রিকশনটা কি। হোয়াট ইজ রিজনেবল রেস্ট্রিকশন? এমন কিছু রেস্ট্রিকশন যার কিছু পার্টিকুলার রিজন রয়েছে, কিছু রিজনের উপর ফান্ডামেন্টাল রাইটসের উপর কিছু রেস্ট্রিকশন বসানো হয়। ফান্ডামেন্টাল রাইট ইজ নট অ্যাবসলিউট, রাইট? তো এই কনসেপ্টগুলো তোমাদের জানতে হবে, এবং এগুলো কিন্তু খুব পরিষ্কার ভাষায় কিন্তু লক্ষ্মীকান্তে খুব সুন্দর বইতে লেখা আছে। সুতরাং আমার যেটুকু মনে হচ্ছে যে এবারের যে ধরনের প্রশ্ন এবং এই ট্রেন্ডটা যদি পিএসসি ফলো করে, তাহলে কিন্তু তোমাদেরকে একটু কনসেপচুয়াল স্টাডি করতেই হবে, রাইট? শুধুমাত্র কটা কয়েক লাইন পড়ে, গোটা কয়েক পাতা পড়ে বেরিয়ে গেলে কিন্তু এই ধরনের প্রশ্নপত্রকে তোমরা ফেস করতে পারবে না। পরীক্ষার হলে অবধারিত তোমরা সমস্যার সম্মুখীন হবে। তো চলো দেখো, আরো কিছু প্রশ্ন আমি বলছি। যেমন ধরো পলিটি তো হলো, পলিটির ক্ষেত্রে আমি বললাম তোমাদের লক্ষ্মীকান্তকে এবার ফলো করার সময় এসছে, একটুকু ইনডেপথে পড়ার সময় এসছে। পলিটির পর আমরা যদি চলে যাই তোমার সায়েন্সে, সায়েন্সের তিনটা মেজর পোর্শনস আছে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। আমি যেটুকু দেখলাম যে লাস্ট ইয়ার অবধি, ইভেন লাস্ট যে আমাদের ডাব্লিউবিসিএস মেন্স হলো সেটাই অবধি আমি বলতে পারি পিএসসি যেটা জেনারেল যে ট্রেন্ড থাকে, তাতে কিন্তু তারা সায়েন্সটাকে মোস্টলি ফলো করে এভরিডে সায়েন্সের উপর। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে প্রয়োগ, সেই জায়গাটাকে গুরুত্ব দিয়েই কিন্তু তারা এতদিন ধরে পড়ায়, না এতদিন ধরে তারা কোশ্চেন দেয়। কিন্তু এবারের কোশ্চেন পেপারটা দেখলাম প্রিলিমিনারি 2023-এ বেশ কিছু কোশ্চেন কিন্তু এসেছে, এভরিডে সায়েন্স থেকে বেশ কিছু কোশ্চেন এসছে। যেমন ধরো লেটসে ধরো একটা যদি বলা হচ্ছে একটা কোশ্চেন, ধরো বেকিং সোডার কম্পোজিশন কি, জেনারেল সায়েন্সের মানে এভরিডে সায়েন্সের প্রশ্ন। মিথেন গ্যাসটা কি, এভরিডে সায়েন্সের প্রশ্ন। তো এই ধরনের এভরিডে সায়েন্স থেকে বেশ কিছু প্রশ্ন দিয়েছে। বা দুটো যদি বৃষ্টির ফোঁটা যদি জুড়ে যায় তো কি, কেন জোড়ে, এগুলো কিন্তু এভরিডে সায়েন্সের প্রশ্ন। মায়োপিয়া রোগটা কেন হয়, এগুলো সব হচ্ছে এভরিডে সায়েন্সের প্রশ্ন বা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহারের উপর প্রশ্ন। কিন্তু কিছু কিছু প্রশ্ন দিয়েছে পিওর থিওরিটিক্যাল কোর সায়েন্সের উপর। কোর সায়েন্সের উপর প্রশ্ন, যেমন ধরো একটা দিয়েছে যে লেটসে তিনটা রেজিস্টারকে জুড়ে দেওয়া হলো, তো সেটা ধরো সিরিজে জোড়া হলো, তাহলে তার রেজাল্ট কি বেরোবে, বা সেটাকে প্যারালালি জুড়ে দেওয়া হলো, তার রেজাল্ট কি বেরোবে। এগুলো কিন্তু কোর সায়েন্সের প্রশ্ন, এগুলো ঠিক এভরিডে সায়েন্স বলা যায় না। ঠিক আছে, কিছু কিছু প্রশ্ন দিয়েছে ম্যাথামেটিক্সের উপর, মানে ধরো ফিজিক্সের প্রশ্ন দিয়েছে ম্যাথামেটিক্সের উপর, কেমিস্ট্রির প্রশ্ন দিয়েছে সেখানে একটু ম্যাথামেটিক্স করতে হবে, রাইট? তো সুতরাং সেক্ষেত্রে তোমার কিন্তু জেনারেল ডাটা ভিত্তিক ফিজিক্স বা জেনারেল ডাটা ভিত্তিক কেমিস্ট্রি পড়ে গেলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। এক্ষেত্রে একটু তোমাকে নলেজটাকে স্ট্রং করতে হবে, রাইট? তোমাকে যেমন ধরো কেমিস্ট্রি একটা প্রশ্ন দিয়েছে যে যদি জল যদি লেটস 9 গ্রাম জলে যদি অণুর পরিমাণ এন হয়, তাহলে তোমার 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতগুলি অণু রয়েছে। তো এইভাবে কিছু প্রশ্ন দিয়েছে। তো যাই হোক না কেন, প্রশ্ন যেমনই দেখ, তোমার যদি ভিতরের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তুমি সব ধরনের প্রশ্নের উত্তরই করতে পারবে, রাইট? সুতরাং আমার যেটা মনে হচ্ছে ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে ডাটার সাথে সাথে একটু কিন্তু কনসেপ্টের দিকে এগোতে হবে। দেখো আমি বারবার কিন্তু আজকের যে অ্যানালাইসিসটা করছি, আজকের অ্যানালাইসিসে কিন্তু আমি মোস্টলি গুরুত্ব দিচ্ছি কিন্তু কনসেপ্টের দিকে। প্লিজ, মানে তোমরা যারা সিরিয়াস ডব্লিউবিসিএস এসপিরেন্ট, আমি তোমাদের জন্য বলছি, আর কিন্তু শুধুমাত্র বাঁধা গোটা কয়েক লাইন পড়ে পরীক্ষা দেওয়ার দিন মনে হচ্ছে শেষ হতে চলেছে। এবারে কিন্তু পিএসসির যে ফরমেশন, পিএসসির যে নিউ ট্রেন্ড আসতে চলেছে, সেই ট্রেন্ড এটাই বলে দিচ্ছে যে এবারে কিন্তু কোশ্চেন পেপারটাকে অনেক ভাবনা চিন্তা করে বানানো হচ্ছে, এর পিছনে যথেষ্ট এফোর্ট দেওয়া হচ্ছে, এবং তারা একটা সত্যি জাজমেন্ট করতে চাইছে যে ছেলেরা এই ধরনের পরীক্ষার জন্য কতটা তৈরি, রাইট? তো অ্যাপার্ট ফ্রম দ্যাট বায়োলজি রয়েছে। বায়োলজির কোশ্চেনটা আমার মনে হলো কম্পারেটিভ খুব অনেকটা সিম্পল কোশ্চেন দিয়েছে এবারের। তো এবং জেনারেল কোশ্চেনই বেশি দিয়েছে। সুতরাং মোটামুটি ধরো আমরা জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, হিস্ট্রি, সায়েন্স নিয়ে আলোচনা করলাম। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে আমি আলাদা করে বলছি না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা তো জেনারেলি প্রতি বছরেই নতুন নতুন ট্রেন্ড লক্ষ্য করা যায়। কারেন্ট অ্যাফেয়ার্সের ট্রেন্ড আলাদা করে বলা নিয়ার মানে নেক্সট টু ইম্পসিবল।
সুতরাং মোটামুটি ধরো এটা আমার আজকের জেনারেল স্টাডির যে পোর্শনসটা তার উপর একটা টোটাল রিভিউ। আই হোপ কি এটা তোমাদের কাজে লাগবে। আমি যদি একটা ছোট্ট সাম আপ করে দিই তাহলে এটাই বলার যে এবারের কোশ্চেন পেপার কিন্তু অত্যন্ত স্ট্যান্ডার্ড, অত্যন্ত হাই স্ট্যান্ডার্ড আমি বলবো। এবং 2016 পরে আমার মনে হয়েছে সবচেয়ে স্ট্যান্ডার্ড কোশ্চেন পেপার 2023-এ হয়েছে। এই ধরনের কোশ্চেন পেপারে যারা উপরে উপরই ভাষা ভাষা পড়ে পরীক্ষা দিতে গেছো তারা ডেফিনেটলি প্রবলেমে পড়েছো, আর যারা প্রপারলি একটুকু ইনডেপথ স্টাডি করে গেছো তাদের জন্য কোশ্চেন পেপারটা কিন্তু আমি বলবো যথেষ্ট ভালো। এই ধরনের কোশ্চেন পেপারে আমার পার্সোনাল মতে কিন্তু কাট অফ একটু নামা উচিত, কারণ কোশ্চেনটা কিন্তু ইন জেনারেল ছেলেদের জন্য খুব একটা সহজ তো মোটেই নয়। আর যে কোশ্চেনগুলো কনসেপচুয়াল দিয়েছে তার মধ্যেও বেশ কিছু কোশ্চেন দিয়েছে যেগুলো কিন্তু বেস্ট মানে অনেকটাই মাথা খাটানোর ব্যাপার রয়েছে, অনেক ভালো স্টুডেন্টেরও ভুল হয়ে যেতে পারে। সুতরাং ওভারঅল কোশ্চেন পেপার ইজ ভেরি স্ট্যান্ডার্ড। এবং এই ধরনের কোশ্চেন পেপারের সাথে তোমাদেরকে যদি ফেস করতে হয়, এই ধরনের কোশ্চেন পেপারের উপর যদি তোমাদের কনফিডেন্স সাথে পরীক্ষা দিতে হয়, তাহলে কিন্তু তোমাদের শুধুমাত্র ডাটা বা শুধুমাত্র ফ্যাক্টের উপর বেস করে পরীক্ষা দিতে গেলে হবে না, তোমাদেরকে খুব ইনডেপথ স্টাডি করতে হবে, তোমাদেরকে কনসেপ্টের উপর ক্লিয়ারেন্স রাখতে হবে, খুব ক্লিয়ার কাট কনসেপ্ট নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস। খুব শীঘ্রই আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।